আসসালামু আলাইকুম সবাইকে। হৃদয়ের ঠিকানা গল্পের 85 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সময় কত দ্রুত বয়ে যায়। একদিন যে মুহূর্তগুলোকে মনে হয়েছিল চিরস্থায়ী, আজ সেগুলো কেবল স্মৃতির কুয়াশায় ঢাকা দৃশ্যমাত্র। জীবনের সমস্ত আনন্দ বেদনা, হাসি আর অশ্রু সবাই যেন এই নিরন্তর সময়ের স্রোতে ভেসে চলে যায় নিঃশব্দে। মানব জীবন তো একই ধারায় চলতে থাকে, কেউ থামে না, কোনো কিছুই থেমে থাকে না। শুধু মানুষেরা বদলে যায়, অনুভূতি বদলে যায়, অথচ সময় সে তো তার নিজের পথে অবিচল নির্লিপ্ত। হয়তো এটাই আমাদের জীবনের অনিবার্য সৌন্দর্য, যেখানে প্রতিটি শেষই কোনো না কোনো নতুন শুরু হয়ে ফিরে আসে, একদম নতুন আঙ্গিকে, নতুন রূপে, নতুন আলোয়। সময় তার স্বভাবসুলভ নির্লিপ্ততায় এগিয়ে চলেছে, আর সেই চলার মাঝে বদলে গেছে অনেক কিছু। গত কয়েকদিন ভুইয়া পরিবারের জীবনেও নেমে এসেছে নীরব কিছু পরিবর্তন। কেউ আরো গভীর হয়েছে নিজের ভাবনায়, কেউ বা খুঁজে পেয়েছে নতুন আলো, নতুন উপলব্ধি। পরিবারে যুক্ত হয়েছে নতুন কিছু সদস্য। ধীরে ধীরে পরিবারটা বড় হতে শুরু করেছে। উষার এইচএসসি পরীক্ষা 12 দিন আগে শেষ হয়েছে, এবং শেষে প্র্যাকটিক্যালের দিন ওই আরাফ আর তানহার বিয়েটা সম্পন্ন করা হয়েছে ঘরোয়াভাবে। যেহেতু তানহার এখন এডমিশনের পড়া আছে, চাপ আছে, তাই উঠিয়ে আনা হয়নি। আরাফের অনার্সটাও শেষ হতে আরো মাসখানেক লেগে যাবে, তাই তানহা নিজের বাসাতেই আছে। রাফিদ নিজেকে আগে থেকে অনেকটাই মানিয়ে নিয়েছে, বাস্তবতা মানতে শিখেছে, নিজেকে নতুন আঙ্গিকে গড়ে তুলেছে। এক দমকা হওয়ার মতো কেউ এসে তার জীবনটাকে উল্টোপাল্টা করে দিয়েছিল, তাই বলে সে পিছিয়ে থাকবে না। আর এদিকে গত কয়েকটা মাসে ভুইয়া পরিবারের অনেক কিছুই বদলে গেছে। শুধু বদলায়নি সম্পর্কগুলো, মানুষগুলো। উষার পরীক্ষা শেষ, এডমিশনের প্রিপারেশন নিচ্ছে সে। উষা বিছানার উপর বইপত্র ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, চোখ মুখ গম্ভীর, ঠোঁট বারবার নাড়ছে, নজর একবার হাতে থাকা বইয়ে, আবার বিছানার উপর রাখা নোটে। এই মুহূর্তে নিজের মাঝে ডুবে আছে সে। চারপাশে পৃথিবী যেন তার কাছে অস্তিত্বহীন। ঠিক তখন ওই দরজায় আস্তে করে খুলে ভেতরে ঢুকলো সাগর। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সে, উষার কপালে ভাঁজ, চোখে মুখে মনোযোগ দেখে বুকের ভেতরটা কেমন নরম হয়ে গেল। বিকেলে একটু বকেছিল সে, সেই থেকে মেয়েটা তাকে এড়িয়ে চলছে, ঠিকমতো কথাও বলছে না। সামনে এডমিশন, এখন না পড়লে কি করে হবে। নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেললো সে, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে পেছন থেকে ঝুঁকে পড়লো উষার কাঁধে। তারপর বলল, হ্যালো মিসেস স্টুডেন্ট, আমাকে চিনতে পারছেন? উষা চমকে উঠে পিছনে তাকালো, চোখে মুখে হালকা ভয়ের ছাপ। তারপর বলল, আপনি ভয় পাইয়া দিলেন তো আমায়। সাগর ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলল, আলতো করে নিজের নাকটা ছুঁয়ে দিল উষার নাকে। তারপর বলল, আমি ভয় পাইয়ে দেই নাকি তুই আমাকে সময় না দিয়ে পড়ার অজুহাতে শাস্তি দিচ্ছিস? উষা বিরক্ত হওয়ার ভান করে আবার বইয়ের দিকে তাকালো, তারপর বলল, প্লিজ এখন না, অনেক চাপ, অনেক পড়তে হবে। সাগর হাত বাড়িয়ে ধীরে বইটা বন্ধ করে দিল, তারপর বলল, এই চাপটাই তো আমার সাথে শেয়ার করার কথা, একা একা নেয়ার কথা না রে পাগলি। জামাই থাকতে টেনশন কিসের? উষা এবার তাকালো তার দিকে, দৃষ্টিটা নরম হয়ে এসেছে। তারপর বলল, আপনি থাকলেই সবকিছু সহজ লাগে, কিন্তু এখন পড়াটা খুব বেশি জরুরি। সাগর উষার কথাকে পাত্তা দিল না, সে একটু ঝুঁকে এলো উষার দিকে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি থাকলে যদি সহজ লাগে তাহলে আমাকে দূরে রাখছো কেন সুইট বি? উষার গাল লাল হয়ে উঠল, তবে সে লজ্জা চাপা দিয়ে বই দিয়ে হালকা একটা ধাক্কা দিল সাগরের হাতে। তারপর বলল, হয়েছে, এত ঢং করতে হবে না, করলে যে কোনো একটাই করতে হবে, হয় পড়া নয়তো রোমান্স। সাগর হেসে ফেলল, উষাকে চোখ দিয়ে ইশারা করে বলল, তাহলে আপাতত রোমান্সটাই হোক, পড়াশোনা কালকেও করা যাবে। উষা ভ্রু কুঁচকে তাকালো, আপনি যা বলবেন তাই আমাকে শুনতে হবে? সাগর মাথা কাত করে মুচকি হাসলো, তারপর বলল, কিছু কিছু ক্ষেত্রে। কথাটা বলে আবারও হেসে ফেললো, তারপর হঠাৎ করে মুখটা একটু গম্ভীর করে ফেললো। তারপর বলল, শুন, আগামীকাল যে প্রিয়তাদের বাসায় যেতে হবে, মনে আছে তো? উষা ছোট করে মাথা নাড়ালো, তারপর বলল, মনে আছে। সাগর আলতো করে এগিয়ে এসে কপালে একটা চুমু এঁকে দিল, তারপর বলল, গুড গার্ল, বেশি চাপ নিস না, আমি আছি। উষা কিছু বলল না, শুধু একটু চুপ করে রইল, কিন্তু তার ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। এই মুহূর্তে উষার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। আর এদিকে আরাফ তানহাকে দাওয়াতের কথা জানানোর জন্য ফোনটা হাতে তুলে নিল, কল লিস্ট ঘেটে বের করলো ওয়াইফাই অফ মাই লাইফ নামে সেভ করা নাম্বারটা। নামটা চোখে পড়তে আপনা আপনি ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। গত 3 দিন ধরে দেখা নেই তাদের। তানহা এখানে প্রায়ই আসে ভুইয়া বাড়িতে, কখনো 1 সপ্তাহ, কখনো 4-5 দিন থেকে যায়, আবার ফিরে যায় নিজের বাড়িতে। 2 মাসে একবারই আসে সে শ্বশুর বাড়িতে, বাদ বাকি সময়টা আরাফ হয়ে ছুটে যায় তানহার কাছে। সময়ের সাথে সাথে সম্পর্কের প্রথম দিকের জড়তাও অনেকখানি ঝরে গেছে। এখন তাদের মাঝে নীরবতা থাকলেও সেই নীরবতারও আলাদা একটা ভাষা আছে। তানহা বারান্দার এক কোণে দাঁড়িয়ে, আকাশ ভরা নীলচে অন্ধকারে এক ফালি চাঁদ ঝুলে আছে। মেয়েটার দৃষ্টি কখনো ফোনের স্ক্রিনে, কখনো দূর আকাশে। অন্যদিকে আরাফ দাঁড়িয়ে আছে নিজের রুমে, জানালার পাশে শহরের অসংখ্য আলো ঝাপসা লাগছে তার কাছে।
হয়তো দূরত্ব মানুষের দৃষ্টিকেও এমন আবছা করে দেয়। তাই কলটা কানেক্ট হতে দুজনে চুপ রইল কিছুক্ষণ। তারপর প্রথমে আরাফ মৃদু হেসে বলল, কি হলো, কথা বলছো না কেন? এখনো কি আমাকে লজ্জা পাও তুমি? তানহা ঠোঁট কামড়ে হাসল। সেই হাসিটা আরাফ দেখতে না পারলেও অনুভব করতে পারছে। তানহা নাজুক স্বরে প্রত্যুত্তরে বলল, ভুল শুধু আপনাকে না, আপনাকে দেখলে, আপনার কণ্ঠ শুনলেই কেমন যেন লাগে আমার। আরাফের মন শীতল হয়ে যায়। ধীরস্বরে বলল, কেমন লাগে? তানহা ধীরে গ্রিল ছুঁয়ে দিল নিজের আঙ্গুল দিয়ে। রাতের দমকা হাওয়া এসে উড়িয়ে দিল কপালের এলোমেলো চুল। তানহা বলল, মনে হয় আপনি আমার খুব কাছেই আছেন, এতটাই কাছে যতটা কাছে থাকলে চাইলে আপনাকে ছুঁয়ে দিতে পারি, অথচ বাস্তবে যে হাত বাড়ালে শুধু শূন্যতা পাই। কথাটা শুনে আরাফের বুকের ভেতরটা মুচড়ে উঠল। দূরত্বটা হঠাৎ করে অসহ্যকর লাগতে শুরু করলো তার। বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস গোপন করে খুব ধীরে বলল, আর মাত্র কিছুদিন বউ, তারপর তোমাকে আর এইভাবে দূরে থাকতে হবে না। তানহা মাথা নিচু করলো। যদিও আরাফ সেটা দেখতে পাচ্ছে না, তবুও বুঝতে পারলো মেয়েটার মনের অবস্থা। তানহা বলল, জানেন দূরে থাকাটা কিন্তু খারাপ না। তানহার কথা শুনে আরাফ ভ্রু কুঁচকালো। অবাক স্বরে বলল, ওহ তাই নাকি? আমার তো দম বন্ধ লাগে। তানহা আস্তে করে হেসে বলল, আমারও লাগে, কিন্তু এই দূরত্বটাই তো আমাদের অপেক্ষা করাতে শিখাচ্ছে। প্রতিটা দেখা হওয়ার আনন্দ এত সুন্দর লাগে শুধু এই অপেক্ষার কারণেই। আরাফ চুপ করে রইল খানিকক্ষণ, তারপর খুব গভীর স্বরে বলল, তুমি বদলে গেছো তানহা। তানহা বলল, কিরকম? আরাফ বলল, আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছো, শুধু চেহারাই না, মনেও। তানহা বলল, আপনিও তো বদলেছেন। আরাফ বলল, কিভাবে? তানহা বলল, এই যেমন আগে আপনি শুধু নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন, আর এখন আমাদের ভবিষ্যৎ নিয়েও ভাবেন। আরাফ জানালার কাছে মাথা টেকালো। কণ্ঠটা অদ্ভুত কোমল শোনালো তার। তারপর বলল, কারণ এখন আমার ভবিষ্যৎ মানেই তো তুমি। পর দুজনেই চুপ হয়ে গেল। এবার নীরবতা ভেঙে তানহা বলল, একটা কথা বলি। আরাফ বলল, হুম বলো। তানহা বলল, যদি আমি কখনো আপনার প্রত্যাশার মতো না থাকি? আরাফ বলল, তাতে কি? শুনো তানহা, আমি নিখুঁত কাউকে চাই না, আমি শুধু তোমাকে চাই, তুমি যেমন ঠিক তেমন ভাবেই চাই। তানহার চোখ জ্বালা করে উঠল। অশান্ত মনটা শান্ত হয়ে এলো। তারপর বলল, আপনি থাকবেন তো সবসময় পাশে? আরাফ জানালার ওপাশের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে খুব শান্ত দৃঢ় কণ্ঠে বলল, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো। তানহা চোখ বন্ধ করে ফেলল। হাজার মাইল দূরত্ব কখনো কখনো মানুষের মনকে আলাদা করতে পারে না, বরং কিছু দূরত্ব ভালোবাসাকে আরো গভীর করে দেয়। তাদের মধ্যে এখন অনেক মাইলের দূরত্ব, অপেক্ষার, না পাওয়ার, না দীর্ঘশ্বাসের। তবুও সেই পথের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষ দুটো নিঃশব্দে একে অপরের সাথে জড়িয়ে আছে, ভরসায়, মায়া আর নিঃশব্দ ভালোবাসার ছায়া হয়ে। আর এদিকে প্রিয়তাদের বাসায় দাওয়াতের কারণ হলো গালিব। গালিবকে নিয়ে পরিকল্পনাটা অবশ্য হুট করেই করা হয়নি, বরং অনেকদিন ধরে সবাই বিষয়টা ভাবছিল। আর কত, বিশেষ করে সাগর, ও তো দুজনের এই নেকামি আর নিতেই পারছে না। গালিবের চোখে প্রিয়তার জন্য যে উৎস অনুভূতি জমে আছে, এটা আড়াল করার ক্ষমতা গালিবের কোনোদিনই ছিল না। শুধু মুখ ফুটে কিছু বলতে পারেনি সে। আর তাই সাগর, উষান, নেহাল, সাদাব, আরাফ আর রাফিদ মিলে ঠিক করলো, এই মানুষ দুটোকে আর অপেক্ষা করানো যাবে না। এক বিকেলে সবাই মিলে গেল প্রিয়তাদের বাড়িতে। সেখানে প্রিয়তার বাবা মার কাছে গালিবের ব্যাপারে সব খুলে বলল ওরা। সাগর আরো এক কাঠি এগিয়ে নিজের বাপের সাথেও আলাপ করালো। প্রিয়তার জন্য গালিবই ঠিক। প্রিয়তার বাবাও আর না করলেন না। গালিব ছেলেটা অচেনা নয়, জানাশোনার মধ্যেই খুবই ভদ্র ছেলে। তারপর আর কি, এই যে আজকে এক প্রকার জোর করে সাগর আর তার ভাইয়েরা গালিবের বাবা মাকে সঙ্গে নিয়ে গেল প্রিয়তাদের বাসায়। আজকে পাকা কথা হতেই হবে। পুরো পথ জুড়ে গালিবের অবস্থা ছিল দেখার মতো। বেচারা বারবার সাগরকে থামাতে চাইছে, কখনো নেহালকে চোখ রাঙাচ্ছে, আবার কখনো বিরক্ত হচ্ছে। নিজের অস্থিরতা ঢাকতে রাগান্বিত স্বরে বলল, তোরা কি সার্কাস লাগিয়েছিস? কেউ আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি না? আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলি। এখন ও যদি না করে দেয়, আমি তো ধীরে ধীরে ওর কাছে জায়গা করে নিচ্ছিলামই। সাগর তাচ্ছিল্য স্বরে প্রত্যুত্তর করলো, সে তুই গত 3 বছর যাবতই করছিস, কেমন চেষ্টা করছিস সেটা তুই জানিস। মাঝে দিয়ে তার মনে বসবাস করে যায় অন্য পুরুষ, এই তোর চেষ্টা আর কি। সাদা ফেসে কাঁধে হাত রাখলো গালিবের, হাস্যস্বরে বলল, তোমার সমস্যা কি ভাইয়া? তুমি ভালোবাসতে জানো, কিন্তু সেটা প্রকাশ করতে জানো না। আমাকে দেখো, ধরে বেঁধে বিয়ে করে ফেলেছি, আর তুমি এতদিনেও মেয়ে পটাতে পারোনি। রাফিদ মুস্কি হেসে বলল, তাতে কি হয়েছে? গালিব ভাইয়া যা পারেনি, আমরা মিলে তা করব। গালিব বিরক্ত হলেও প্রকাশ করলো না। এমনিতেই বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছে তার। যদি সবকিছু উল্টো হয়ে যায়, যদি প্রিয়তা না বলে। অথচ সে জানতো না, তার অজান্তেই তার কাছে প্রিয় মানুষগুলো, প্রিয় বন্ধু আর তার বাবা মা বহু আগেই সবকিছু ঠিক করে রেখেছিলেন। আর এদিকে প্রিয়তাদের বাসায় পৌঁছে প্রথমে স্বাভাবিক কথাবার্তাই চলছিল। তারপর কথা শুরু করলেন গালিবের মা। খুব কোমল স্বরে এবং অনুরোধের স্বরে বললেন, ভাই, আমাদের ছেলে গালিব অনেকদিন ধরে আপনার মেয়ে প্রিয়তাকে পছন্দ করে, মেয়েটাকে নিজের জীবনের সঙ্গী করতে চায়। এতটুকু বলেই থামলেন গালিবের মা রুনা বেগম। ওনাদের এত কোমল আর চমৎকার ব্যবহার দেখে মুগ্ধ হলেন প্রিয়তার বাবা মা। নিঃসন্দেহে তাদের মেয়ে সুখী হবে। যে ছেলে প্রকাশ না করে এতদিন গোপনে গোপনে ভালোবাসতে পারে, এই ছেলের বউ সুখী হবে না তো কি হবে? আর গালিব, সে তো একেবারে থমেরে বসে আছে। বুকের ভেতরটা ভীষণ অস্থির
অস্থির হয়ে আছে। মাঝে মাঝে আর চোখে প্রিয়তার গম্ভীর মুখের দিকেও তাকাচ্ছে। গালিবের মা আবারও বলতে শুরু করলেন, কিন্তু ও কখনো সাহস করে কিছু বলেনি, কারণ ওর ধারণা ছিল প্রিয়তা হয়তো রাজি হবে না, তাই চুপচাপ নিজের অনুভূতিটা নিজের মাঝে রেখে দিয়েছে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন।